তো গত ক্লাসে আমরা অধ্যায় 3 শেষ করেছিলাম। তো আজকে আমরা অধ্যায় 4 শুরু করব, সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যার ইংলিশ নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো আজকে আমরা শিখবো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা অ্যাকচুয়ালি কি। ওকে, তো প্রথমে আমাদের সংজ্ঞাটা পড়ি, দেখো কি বলা হয়েছে। এ প্লাস বি জাতীয় সকল সংখ্যাকেই জটিল সংখ্যা বলা হয়। এখন এই এ প্লাস বি অ্যাকচুয়ালি কি, বা এখানকার এই যে আইটা, এটা অ্যাকচুয়ালি কি। তো তার আগে আমরা একটু জটিল সংখ্যার ইতিহাসটা জেনে আসি, বা অ্যাকচুয়ালি জটিল সংখ্যা অ্যাকচুয়ালি কেন আসলো বা কিভাবে আসলো এটা, তাই না? সেটা তো আমরা জেনে আসি। দেখো, যে যখন আদিমকালে মানুষ যখন ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করতো বা গণিত যখন সমাধান করতো, তখন অনেক ইকুয়েশন এরকম চলে আসতো। যেমন একটা ইকুয়েশন তোমাকে আমি দেই, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ধরো এইরকম একটা সমীকরণ তুমি সমাধান করার সময় চলে আসলো, ভালো কথা। ওকে, তুমি যখন সমাধান করবে এখান থেকে তুমি পাবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। এটা কি হলো ভাইয়া? এটা কি সম্ভব? দেখো তো, কোন একটা সংখ্যার বর্গ ঋণাত্মক, কোন একটা সংখ্যার বর্গ ঋণাত্মক, এটা কি সম্ভব? সম্ভব না। তো এখান থেকে কিভাবে আসে দেখো, এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার -1। তো এইটা কখনোই সম্ভব না। রুটের ভিতর নেগেটিভ, রুটের ভিতরে কোনো নেগেটিভ সংখ্যা বাস্তবে কখনোই সম্ভব না, এটা কাল্পনিক। তোমরা ক্যালকুলেটরও দিয়ে দেখবা, জটিল মুড মানে সিম্পল মুডে দিয়ে দেখবা, তখন কিন্তু আসবে না অবাস্তব সংখ্যা, মানে অবাস্তব চলে আসবে, মানে এটা আসবে ম্যাথ ইরর আসবে। কি আসবে? ম্যাথ ইরর। তার মানে কেন এটা সম্ভব না? দেখো তো, এই যে এক্স, যেমন এক্স ইজ ইকুয়াল টু যদি আমি প্লাস মানটা নেই রুট ওভার -1, তাহলে এটা কেন সম্ভব নয়? এটা সম্ভব নয় কারণ হচ্ছে এর আগের লাইনটা দেখো, এই এর আগের লাইনটা দেখো। তা আমি কি বলছিলাম, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি -1, মানে কোনো একটা সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না। সাপোজ ধরো তোমাকে আমি যদি বলি -2 স্কোয়ার প্লাস 4 আসবে, আমি তোমাকে যদি -6 স্কোয়ার 36, মানে তুমি নেগেটিভ সংখ্যা দিলেও তার বর্গ কি আসবে? তার বর্গ অবশ্যই এটা পজিটিভ মান চলে আসবে, এটা পজিটিভ মান চলে আসবে। কিন্তু এখানে দেখো, কোন একটা সংখ্যার বর্গ, এক্স একটা সংখ্যা, সেই সংখ্যার বর্গ কি ঋণাত্মক, এজন্য এটা আসলে কি সম্ভব নয়। এখন এই ধরনের অঙ্ক যখন সলভ করতো, বারবার এই ধরনের প্রবলেম চলে আসতো, তো এটা কি এড়ানো সম্ভব না। তো তখন যারা ম্যাথমেটিশিয়ান তারা চিন্তা করলো, আমরা এমন একটা জগৎ নিয়ে কাজ করব, যেখানে এই যে রুট ওভারের ভিতরে নেগেটিভ নাম্বার আছে না, সেই সকল নাম্বার নিয়ে আমরা কাজ করব। তাহলে সেই অধ্যায়টার নামে কি, জগৎটার নাম কি? জটিল সংখ্যা। সেই অধ্যায়টার নাম বা সেই জগৎটার নাম কি? জটিল সংখ্যা। তাহলে এটাকে আমরা বলি, এই যে রুট ওভার -1 এর একটা মান আছে, এটাকে আমরা বলি আই, এটাকে বলা হয় আই। এটা কি বলা হয়? এই দেখো, এই যে আইটা, এই আইটা কিন্তু অ্যাকচুয়ালি এইটা। তাহলে এই আইটা কোথা থেকে আসলো ভাইয়া? এই আইটা আসছে ইমাজিনারি নাম্বার থেকে, ইমাজিনারি নাম্বারের প্রথম যে এই যে লেটারটা, তাই না? এই এখান থেকে এটা আসছে আই। তাহলে আই এর মানটা কি বলো? তবে আই এর মানটা হচ্ছে আমার রুট ওভার -1। তাহলে আমরা এই যে আই, দেখো আই থাকা মানে কি? রুট ওভার -1 থাকা এখানে, তার মানে কি এটা কিন্তু একটা অবাস্তব সংখ্যা। আর এখানে এ এবং বি এটা বাস্তব সংখ্যা। এ এর মান হইতে পারে সাপোজ ধরো 0, 1, 2, 3, অথবা বি হইতে পারে ধরো সাপোজ এরকম 0, -1, -2 এরকম, বা 1, 2, 3, -1, 2, 3 এরকম যে কোনো নাম্বার হইতে পারে, যে কোনো র্যান্ডম নাম্বার হইতে পারে এ বি এর মান। কিন্তু আই থাকা মানে কেন কি? অবশ্যই কমপ্লেক্স নাম্বার সেখানে চলে আসছে, এটা অবশ্যই কি জটিল সংখ্যা, অবশ্যই জটিল সংখ্যা। তাহলে এটা ছিল আমাদের জটিল সংখ্যা মূলত অ্যাকচুয়ালি কিভাবে আসলো বা এটা নিয়ে আমরা কেন কাজ করব। কারণ প্রথমত হচ্ছে ভাইয়া, এটা নিয়ে আমরা কেন পড়াশোনা করবো, এটা জানার অনেক আগ্রহ থাকতে পারে, তাই না? জটিল সংখ্যা আমরা কেন পড়বো, এটার অনেক কাজ ভাইয়া। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা পড়তেছো, তারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছে, তোমাদের এই জটিল সংখ্যা কিন্তু তোমরা আবার পাবে। কখন পাবে জানো? তোমাদের প্রথম সেমিস্টারে পাবেই। তোমরা যখন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলো পাবে, তখন দেখো এখানে এই জটিল সংখ্যা চলে আসছে। কিরকম দেখবা, তোমাদের যে কারেন্টের বিভিন্ন কারেন্ট, ভোল্টেজ, ভি, আই, এগুলোকে প্রকাশ করতে এই জটিল সংখ্যা ইউজ করা হয়। যেমন ইম্পিডেন্স, ইন্ডাকট্যান্স, রেজিস্ট্যান্স, এগুলোকে প্রকাশ করতে দেখবা যে অবশ্যই কি এই জটিল সংখ্যা ব্যবহার করা হয়। আমরা একটা ক্লাসগুলো দিব তোমাদের ইলেকট্রিক্যালের সাবজেক্টের সামনে, তোমরা পাবে। দেখবা যে এগুলো প্রকাশ করতে আমাদের কিন্তু জটিল সংখ্যার প্রয়োজন হয়। তো এজন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে জটিল সংখ্যা, বিশেষ করে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কিন্তু এটা খুব দরকার।
সব ডিপার্টমেন্টেরই দরকার, বিশেষ করে ইলেকট্রিক্যাল এরা বেশি পড়ে। ওকে, তাহলে এখন দেখো, তাহলে আমরা কিন্তু বুঝলাম যে জটিল সংখ্যা কিভাবে আসলো বা এর মহত্বটা কি। তাহলে আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে যে মূল আলোচনায় চলে আসবো। মূল আলোচনায় আমরা এখন চলে আসবো। তো দেখো কি বলছিলাম, তো এ প্লাস বি আই, তাই না? আমি এখানে লিখি, দেখো যে এ প্লাস বি আই। আমরা এই আই নিয়ে কিন্তু আরো আলোচনা করবো, আই নিয়ে অনেক কাজ বাকি আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করবো। তার আগে দেখি যে এই এ প্লাস বি আইটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে বাস্তব অংশ, এই অংশটাকে বলা হয় বাস্তব অংশ। আর এই যে বিআই, এই পুরো পার্টটাকে আমরা বলতেছি কি, দেখো তো এই পুরো পার্টটাকে আমরা বলতেছি কাল্পনিক অংশ। কি বলতেছি আমরা, দেখো তো কাল্পনিক অংশ। তার মানে একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কি কাল্পনিক অংশ, তাই না? তাহলে এখন এই দেখো, আমি তোমাকে তাহলে এরকম একটা জটিল সংখ্যা তোমাকে দেখাই, যেমন সাপোজ 3 + 4i একটা জটিল সংখ্যা। তাহলে 3টা কি বাস্তব অংশ আর 4iটা কি কাল্পনিক অংশ। হইতে পারে 3 - 4i, হইতে পারে 7 + 4i বা 7 + 8i, তাই না? এরকম। তাহলে এটা বাস্তব অংশ, এটা কি কাল্পনিক অংশ। তো এরকম অসংখ্য জটিল সংখ্যা কিন্তু আমরা তৈরি করতে পারি বা অনেক আছে। এখন একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে জটিল সংখ্যাকে কিন্তু আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি। কিসের মাধ্যমে ভাইয়া? গ্রাফের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। আমরা গ্রাফ বলতে আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমরা জ্যামিতিতে পড়ে আসছি, তাই না? অনেকে আমরা জানি না, তো আমি আবার একটু শিখিয়ে দিচ্ছি। দেখো যে কোন একটা গ্রাফের আমরা দুইটা অক্ষ ধরি, 2 ডাইমেনশনাল যেহেতু, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে কি ভাইয়া ওয়াই অক্ষ। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ সাইড, এক্স অক্ষের নেগেটিভ সাইড। এটা কিন্তু এক্স অক্ষ, মানে এটা কিন্তু নেগেটিভ সাইড, মানে পজিটিভ আমি ডানে যাই, তো নেগেটিভ অবশ্যই বামে যাব। আর এদিকে দেখো ওয়াই অক্ষের এটা হচ্ছে পজিটিভ সাইড, আর এই দেখো এটাকে আমরা বলি ওয়াই অক্ষের নেগেটিভ সাইড। মানে যদি পজিটিভ মান হয় তাহলে আমি উপরে যাব, আর নেগেটিভ মান হলে আমি কোথায় আসবো? নিচে আসবো, আমি নিচে চলে আসবো। এখন দেখো যে এই যে দুটা অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে ছেদ, 90 ডিগ্রি কোণে কিন্তু তারা অবস্থান করতেছে, একে অপরকে ছেদ করছে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যখন 90 ডিগ্রি কোণে ছেদ করছে, তখন 4টা ভাগে ভাগ হচ্ছে। দেখো তো এই এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এবং কি দেখো তো চতুর্থ ভাগ। 4টা ভাগে কিন্তু ভাগ হয়েছে। তো 4টা ভাগে ভাগ হয়েছে, এই 4টা ভাগের নাম আছে। এটাকে বলা হয় প্রথম ভাগ, প্রথম চতুর্ভাগ। এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় এবং কি চতুর্থ চতুর্ভাগ। তোমরা পরে আসো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অথবা ফোর্থ কোয়াড্রেন্ট। তোমরা 19 শিখেছো, যারা ম্যাথমেটিক্স করে আসছো, তাই তো? এখন এই যে দেখো জটিল সংখ্যাকে আমরা কিন্তু এই গ্রাফে প্রেজেন্ট করতে পারি। ওকে, কিভাবে দেখো আমরা কিভাবে প্রেজেন্ট করি? আমরা ধরো নিলাম 3 + 4i কে আমরা নিলাম, 3 + 4i কে আমরা এই গ্রাফে প্রেজেন্ট করব। তো তোমার তার আগে বলে রাখি যে এক্স বাস্তব অক্ষ না, এটাকে আমরা বলি বাস্তব অক্ষ। এই যে এক্স অক্ষটাকে আমরা বলি অলওয়েজ বাস্তব অক্ষ, এটাকে আমরা কি বলি? বাস্তব অক্ষ। এখানে লিখে দিই এক্স অক্ষ মানে কি, এক্স অক্ষ হচ্ছে আমাদের বাস্তব অক্ষ, আমরা ধরে নিই অলওয়েজ। আমরা এই অক্ষের রেসপেক্টেই কিন্তু কি করি? মেজার করি। আমরা সবকিছু অ্যাঙ্গেল বলো, কোনো একটা রেখা আমরা কিন্তু মেজার করি এখানে। তাহলে এখন এটা হচ্ছে বাস্তব অক্ষ, আর আমরা ওয়াই কে ধরবো কাল্পনিক অক্ষ। কি ধরবো আমরা? কাল্পনিক অক্ষ। ওকে, তাহলে এখন দেখো এখানে যে 3 আমি বলছিলাম, দেখো যে জটিল সংখ্যার দুইটা অংশ, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে এই যে বাস্তব অংশ আমরা লিখবো বাস্তব অক্ষে এবং কাল্পনিক অংশ আমরা লিখবো কাল্পনিক অক্ষে। ওকে, দেখো তো তাহলে এখানে 3 + 4i, তাহলে 3টা কি অবশ্যই বাস্তব অংশ। তাহলে এই বাস্তব অংশ আমি এখন লিখবো বাস্তব অক্ষে। তাহলে আমরা লিখি 3 ঘর, 3, তাহলে আমরা 3 ঘর যাবো, 1 2 3। তাহলে এইটা আমাদের 3, এখানে আমি 3 চলে আসলাম বাস্তব অংশে। এখন দেখো কাল্পনিক অংশ কোন দিকে? বলতো উপরের দিকে। তাহলে কত বলতো? 4i, তাহলে 4 ঘর, 1 2 3 4। তাহলে এই দেখো এখানে 1 2 3
4 এইখানে ধরো এখানে, তাহলে এইটা হচ্ছে আমাদের 4i। তাহলে আমি এই যে মূল বিন্দু হতে, এটাকে বলে মূল বিন্দু, এখান থেকে ডিরেক্ট আমি একটা রেখা দিব এই পয়েন্টে, দেখো এই যে, তাহলে এই যে আমি এটা পেলাম, রেখাটা পেলাম, এটাকে আমরা বলতেছি জটিল সংখ্যা 3 প্লাস 4i, 3 প্লাস 4i। এখন তাহলে দেখো জটিল সংখ্যা, দেখো এটা কিন্তু একটা ভেক্টরের মতো, যখন আমরা কিন্তু ভেক্টর করে আসছিলাম, তাই না, একটা ভেক্টর, একটা ডিরেকশন আছে এদিকে, তার মানে মাথায় রাখবা জটিল সংখ্যা একটা ভেক্টরের মতো আচরণ করে, দ্বিমাত্রিক। দেখো আমরা কিন্তু রিয়েল নাম্বার, যেমন আমরা 1 2 3 4 এগুলো কিন্তু বাস্তব সংখ্যা হচ্ছে একমাত্রিক, কারণ এদের প্রকাশ করতে আমাদের একটা সংখ্যা রেখা লাগে। আর জটিল সংখ্যা যেটা আমাদের দুইটা অক্ষর লাগে প্রকাশ করতে জ্যামিতিক্যালি, দেখো জিওমেট্রিক্যালি আমাদের দুইটা অক্ষর লাগে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লাগে। তাই এটাকে আমরা বলি ভেক্টরের মতো সে আচরণ করে, কারণ তার একটা আনুভূমিক উপাংশ আছে, তার একটা উলম্ব উপাংশ আছে, ওকে। তাহলে আমরা কিন্তু যে কোনো সংখ্যাকে এখানে প্রকাশ করতে পারবো, ওকে। তো তোমরা এটা লিখে নাও, আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিব এখানে, যেগুলো আমরা ডিরেক্ট এখানে প্রকাশ করব, ঠিক আছে। তো আমি মুছে ফেললাম, দেখো। তাহলে আমি যেটা করবো এখন, আমি ধরো সাপোজ একটা সংখ্যা নেব, ধরো 4 প্লাস 7i, -4 প্লাস 7i, -4 7i, এবং আমি দেব 4 7i। আমরা এই চারটা সংখ্যাকে এই জটিল সংখ্যায় প্রকাশ করব। তো এটা আমাদের এক্স অক্ষ বাস্তব অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, আগে আমরা জানি। এখন দেখো তাহলে 4 প্লাস 7i, তাহলে 4 বাস্তব অংশে, আমরা বাস্তব অক্ষে 4 ঘর যাই, 1 2 3 4, আর ওয়াই অক্ষ বরাবর অবাস্তব অংশের দিকে আমি দেবো 7। তাহলে এখান থেকে দেখো 1 2 3 4 5 6 17 এখানে আছে, সাপোজ এখানে ধরো। তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের 4 প্লাস 7i, যদি সংখ্যাটা সেটা প্রথম কোয়াড্রেন্টে কিন্তু চলে আসছে। এবার দেখো -4 প্লাস 7i, এখন দেখো -4, যখন +4 ছিল বাস্তব অঙ্কের পজিটিভ দিকে, এখন -4 অবশ্যই বাস্তব অঙ্কের কি নেগেটিভ দিকে আসবে না, এটা নেগেটিভ সাইড না, তো অবশ্যই কিন্তু নেগেটিভ সাইডে চলে আসবে। তাহলে আমি এদিকে -4 এর দিকে, মানে মাইনাসের দিকে আমি 4 করে যাবো, তাহলে 1 2 3 4 এখানে। আর দেখো +7, প্লাস মানে কি উপরের দিকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তাহলে আমরা উপরের দিকে যাবো 7 ঘর, তো এখানে আছে ধরো এরকম করতে করতে এরকম 7 ঘর কোথায় বলো তো, এখানে আছে। তাহলে আমরা এখান থেকে পাবো এই যে এইটা, সেটা কি, সেটা হচ্ছে আমার -4 প্লাস 7i, এটা পেয়ে গেলাম। এবার দেখো -4 7i, তাহলে -4 খেয়াল করি, আমরা অবশ্যই নিচে আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে আসতে হবে, -4 এখানে, এটা হচ্ছে -4। এখন দেখো -7i, দেখো যখন +7i ছিল তখন কিন্তু আমি উপরের দিকে গেছি, মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে। এখন দেখো তো -7i, তাহলে অবশ্যই কি নিচের দিকে আসতে হবে, কারণ নিচের দিকে তো আমাদের নেগেটিভ সাইন, তাই না। তাহলে -7i অবশ্যই এই দিকে হবে, তাহলে ধরো 1 2 3 4 5 6 7, তো এখানে আসবে, এখানে। তো আমি এখানে লিখতে পারি আমাদের -4 -7i টা আসবে আমাদের তৃতীয় কোয়াড্রেন্টে, এটা হচ্ছে আমাদের -4 7i। এখন দেখো +4 7i, তাহলে +4 বাস্তব অংশের পজিটিভ দিকে এই দিকে ভাইয়া, আর -7i মানে কি অবশ্যই নিচের দিকে, তাহলে অবশ্যই ধরো এখানে আছে পয়েন্টটা। তাহলে আমি এখানে ডিরেক্ট লিখে দিলাম, তোমরা বুঝতে পারবে এখন এটা আছে তোমার এখানে, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের -4 +4 7i। তাহলে এভাবে কিন্তু আমরা জটিল সংখ্যা কিন্তু আমরা গ্রাফে প্রকাশ করতে পারি, আমাদের করা লাগবে, আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু প্রকাশ করা লাগতে পারে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা জটিল সংখ্যা বুঝতে পারছো এবং জটিল সংখ্যার যে গ্রাফটা এটা বুঝতে পেরেছো।